মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণেই রোহিঙ্গা সংকট, আর এই সমস্যার স্থায়ী সমাধানে মূল উদ্যোগ দেশটির সরকারকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলাদা আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ। প্রায় এক দশক ধরে বাংলাদেশের রোহিঙ্গা সংকট প্রত্যাবাসনের উদ্যোগ বারবার থমকে গেছে। এবার সরকারের বার্তা, আর দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ। তাহলে সমাধানের পথ আসলে কোন দিকে? এগুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাইম আশফাক চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। আমরা মিয়ানমারের এই যে প্রত্যাবাসন নিয়ে বারবার আমরা শুনে এসেছি যে আমরা আর দীর্ঘায়িত করতে চাই না, এবার আমরা চাই মিয়ানমার যে রোহিঙ্গা রয়েছেন তারা আসলে তাদের দেশে ফিরে যাক। কিন্তু এই আজ যে প্রতিমন্ত্রী বললেন, আইনমন্ত্রী বললেন, আমরা এই কথা এর আগে পূর্বেও আরো বহুবার শুনেছি যে বাংলাদেশ চায় যে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যাক। 10 বছর তো আসলে হতে চললো, তবুও প্রত্যাবাসন হচ্ছে না কেন? আসলে সংকটটা কোথায়? মিজানুর রহমান জানাবেন। বাংলাদেশের তো ইচ্ছের কোনো অভাব নেই। আপনার বাংলাদেশ তো প্রতিবারেই তাদের একটি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যেই লক্ষ্য রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের সরকার গ্রুপ ছিল, বর্তমানেও তাই আছে যে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। কিন্তু প্রত্যাবাসনের আপনার যেই ধরনের প্রত্যাবাসন যেসব কারণে হচ্ছে না, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যেই এলাকা থেকে রোহিঙ্গারা আসছে সেই এলাকায় এখনো যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান রয়েছে। আর মিয়ানমারের আপনার অভ্যন্তরীণ সংকটের একটি আপনার কারণ হচ্ছে এই রোহিঙ্গা সংকট। ফলে মিয়ানমার যতক্ষণ পর্যন্ত না তাদের সংকট সমাধান করছে, তাতে মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি যতক্ষণ না সেরকম কন্ডিউসিভ হচ্ছে, তাতে করে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভাবনা কতটা আপনার দেরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বিগত সময় যেটি লক্ষ্য করেছি যে মিয়ানমার কর্তৃপক্ষ যখন কিছুটা রাখাইন রাজ্যে কিছুটা আপনার যুদ্ধবিরতি ছিল দুই পক্ষের মধ্যে, তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু মিয়ানমারের তরফ থেকে যে পলিটিক্যাল কমিটমেন্ট যেটি থাকার কথা সেরকমটি আমরা অতীতে লক্ষ্য করিনি। আপনাদের প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে মিয়ানমার বলেছে যে 3 লক্ষ তাদের নাগরিক, আসলে বিষয়টা ওরকম না। তারা বলেছে তারা 4 লক্ষ বাছাই করেছে, 8 লক্ষের মধ্যে ভেরিফাই করেছে, তার মধ্যে 3 লক্ষকে পেয়েছে তারা রাখাইনের রেসিডেন্ট, কিন্তু বাকিরা রেসিডেন্টটা এরকম কি বলেন আছে, তারা বলেছে নট ফাউন্ড ইন দি হাউস হোল্ড রেজিস্টার, এরকম কথা বলেছে। আর টেরোরিস্ট বলেছে, তার মানে টেরোরিস্ট ওখান নট ফাউন্ড ইন দি হাউস হোল্ড রেজিস্টার, তার মানে এই না যে তারা ওখানকার রেসিডেন্ট। তো সবাই তাদের রেসিডেন্ট, কিন্তু বিষয়টি হচ্ছে সদিচ্ছা আর কি। মিয়ানমারের পক্ষ থেকে আমরা আগে যতগুলো কনভারসেশন হয়েছে, আমাদের মধ্যে ডায়লগ হয়েছে, আমরা মিটিং করেছি, সেখানে আমরা মিয়ানমার আসলে সদিচ্ছার অভাব লক্ষ্য করেছি এবং তার ফলে মূলত প্রত্যাবাসন আটকে আছে। এবং বাংলাদেশ সরকারের আসলে প্রত্যাবাসন নিয়ে সদিচ্ছার কোনো অভাব নেই, প্রস্তুতিরও কোনো অভাব। আপনি বলছিলেন যে মিয়ানমারের সদিচ্ছা, তাহলে আসলে মিয়ানমারকে রাজি করানোর বা তাদের এই ইচ্ছার যে ব্যাপারটা, তাদের এই ইচ্ছাকে আসলে ওইভাবে পরিবর্তন করা যাতে তারা মিয়ানমার যে রোহিঙ্গা যারা বাংলাদেশে বর্তমানে রয়েছে তাদেরকে নিয়ে যায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের তাদেরকে রাজি করানোর ক্ষমতা কতটুকু আছে? তাছাড়া মিয়ানমার যদি সেই উদ্যোগটা না নেয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বিকল্প পথ কি থাকতে পারে? নাইম আশফাক চৌধুরী। জি, অনেক ধন্যবাদ। আমি এখানে বর্তমান যে অবস্থা আছে, গত 10 বছর ধরেই আমরা অলমোস্ট 10 ইয়ার্স এই সমস্যার মধ্যে নিমজ্জিত। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, আমি 3টি জটিলতা দেখতে পাচ্ছি। প্রথম জটিলতা হলো রাখাইনে চলমান যে সহিংসতা, সেটা। 2 নম্বর জটিলতা অথবা আমাদের জন্য চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, সেটা হলো বাংলাদেশের যে শরণার্থী শিবির সেখানে এক ধরনের চরম চাপের মুখে আছে। আর 3 নম্বর চ্যালেঞ্জ যেটা বাংলাদেশের জন্য আছে, সেটা হলো আন্তর্জাতিক যে সহায়তা, অর্থাৎ বাংলাদেশে যারা রোহিঙ্গারা আছে তাদের যে সহায়তা, আন্তর্জাতিক সহায়তা, এটা কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে।
কেন নেওয়া যাচ্ছে না সেটা হলো প্রথম যেটা কমিশন সাহেব বলেছেন যে তাদের সদিচ্ছা, এইটা একটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস। কিন্তু তার থেকে বড় বিষয় হলো যে জায়গাতে তারা ফেরত যাবে সেই জায়গার উপরে নিয়ন্ত্রণ যারা এখন মিয়ানমারকে নিয়ন্ত্রণ করছেন বা সরকার পরিচালনা করছেন তাদের নিয়ন্ত্রণে নেই। দুই নম্বর হলো যাদের নিয়ন্ত্রণে আছে রাখাইন, তারাও কি রোহিঙ্গাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অথবা তাদের সাথে কি সুসম্পর্ক আছে? আমি বলছি আরাকান আর্মির কথা। আরাকান আর্মির সাথেও কিন্তু রোহিঙ্গাদের খুব একটা ভালো সম্পর্ক নাই। আমরা 2012 সালেও যে সেক্টরিয়ান ভায়োলেন্স যেটা দেখেছি, সেখানেও আমরা দেখেছি রোহিঙ্গার সাথে রাখাইনদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একদম চরম খারাপ অবস্থায় গিয়েছে। এখন কেউ কেউ হয়তোবা চিন্তা করছেন যে এইটা কি, কারণ এই সমস্যাটা হয়েছে কিন্তু মিলিটারি অপারেশনের কারণে, এইটা কোনো রাজনৈতিক কারণে হয়নি। মিলিটারি অপারেশন হয়েছে মিয়ানমারে, যার ফলশ্রুতিতে এই স্পিল ওভার এফেক্ট, অর্থাৎ রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। অনেকে চিন্তা করছেন যে মিলিটারি অপারেশনের সমাধান কি আবার মিলিটারি অপারেশনের মাধ্যমে করতে হবে কি হবে না। সো যদি এইটা দীর্ঘায়িত হয়, হয়তোবা দেখা যাবে যে মিলিটারি অপারেশনের মাধ্যমেই হয়তোবা কিছু কিছু সমাধান আসলেও আসতে পারে, যেটা বাংলাদেশের কারো জন্যই সুখকর হবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সুখকর হবে না, অন দ্য আদার হ্যান্ড মিয়ানমারের জন্য সুখকর হবে না। সো এইটা যদি রাজনৈতিকভাবে সমাধান করতে হয়, তাহলে মিয়ানমারকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, সবচেয়ে বড় নিয়ামক হলো চীন। চীন যদি চায় যে এই সমস্যার সমাধান করতে হবে, আমি মনে করি যে তখনই একটা আলোর পথ আমরা দেখতে পাব। বাকি অন্যান্য যারা আন্তর্জাতিক যে সকল নিয়ামক আছেন অথবা স্টেক হোল্ডার্স আছেন, তারাও যদি একই রকমভাবে আসে এবং সেই রকম একটা সিচুয়েশন তৈরি করা যায় যেখানে যে কয়জন স্টেক হোল্ডার আছেন প্রত্যেকের একটা উইন উইন সিচুয়েশন হবে, অনলি দেন এইরকম একটা সমাধান আমরা আশা করতে পারি। আদারওয়াইজ বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় খুব অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা চলে যাবে সেরকম সম্ভাবনা আমি কম দেখছি। জি, মোহাম্মদ মিজানুর রহমান, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মিয়ানমার আসলে বলছে যে 3 লাখ নাগরিককে তারা আসলে নিজেদের নাগরিক হিসেবে আইডেন্টিফাই করছে। তাহলে বাকিদের বিষয়ে আসলে সিদ্ধান্ত কি হবে? তাছাড়া এই বিগত প্রায় 10 বছরে তো শরণার্থী শিবিরে অনেক নতুন প্রজন্ম জন্ম নিয়েছে, তাদের ব্যাপারে আসলে সিদ্ধান্তটা তাহলে কি আসবে? 3 লাখকে নাগরিক বলে নেই, বলেছে আপনার রেসিডেন্ট ফ্রম রাখাইন স্টেট। তারা তো নাগরিক বললে তো সমস্যার সমাধানই হয়ে যেত। রোহিঙ্গাদের ব্যাপারে তাদের যে আপত্তির জায়গা সেটি হচ্ছে যে তারা এই অঞ্চল থেকে যাওয়া সেটেলার, এবং তারা ওখানকার ইন্ডিজেনাস পিপল না, তারা নাগরিক না, এবং তারা বাঙালি মুসলিম বা বাঙালি টেরোরিস্ট, বাঙালি ইন্ট্রুডার্স, এই ধরনের গালিগালাজ তারা। তো যে আপনার এদেরকে নাগরিক হিসাবে বলেন, তারা বলেছে রেসিডেন্ট, ডিসপ্লেসড রেসিডেন্ট ফ্রম রাখাইন স্টেট, এইভাবে বলেছে। এখন যে ভেরিফিকেশন গুলো হচ্ছে, এটি হচ্ছে আপনার যে 8,28,000 যে তালিকাটা আমরা দিয়েছিলাম 2018 সালে, সেইটি তারা গত 9 বছর ধরে ভেরিফাই করছে, এবং তাতে তারা 3 ক্যাটাগরি বানিয়েছে। তারা বলেছে যে প্রথম ক্যাটাগরি, তারা বলেছে তাদের একটি হাউস হোল্ড রেজিস্টার নামে একটি কোনো ডেটাবেস আছে, সেখানে তাদেরকে পাওয়া গেছে, এরকম সংখ্যা হচ্ছে 3 লাখ সাম। আর একটি ক্যাটাগরি তারা বলেছে নট ফাউন্ড ইন দ্য হাউস হোল্ড রেজিস্টার, মানে সে রেজিস্টারে তারা পায়নি। তো না পাইলে যে ওখানে ছিল না এরকমটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই হাউস হোল্ড রেজিস্টারটা কখন আপডেট হয়েছে এই বিষয়ে আমাদের তথ্য নেই। আর থার্ড ক্যাটাগরি বলেছে টেরোরিস্ট। তো সুতরাং সবাই ইনফ্যাক্ট রেসিডেন্ট ফ্রম রাখাইন স্টেট, এটা অনেকটা প্রচ্ছন্নভাবে হলেও তারা মেনে নিচ্ছে। আর আপনি যদি শিশুদের জন্মের কথা বললেন, হ্যাঁ,
আপনার যেহেতু মানুষ এবং জীবিত মানুষ, তাদের পরিবার আছে, তাদের বিয়ে শাদী আছে, তাদের জীবন থেমে থাকেনি তারপোলিনের নিচে। সেখানে তাদের জীবন বহমান আছে, যদিও সেটি অত্যন্ত কষ্টকর জীবন। সেখানে শিশুর জন্ম হচ্ছে এবং তাদেরকে আমরা আপনার একটা নির্ধারিত ডেটাবেস, যেটি ইউএন আপনার যে ডেটাবেসটা বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে আমরা করি, এটাকে জয়েন্ট ভেরিফিকেশন এক্সারসাইজ বলে। মানে মিয়ানমারের তরফ থেকে যে কথাগুলো আপনার যে কনফিউশনটা তৈরি করেছে প্রেস রিলিজের মাধ্যমে, সেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ডিবাঙ্ক করা হয়েছে এবং বলা হয়েছে। আমি আপনার মাধ্যমে আবারও বলতে চাই যে এই ডেটাবেসটি, যেটি আপনার খুবই ভেরিফাইড একটি প্রসেস, জয়েন্ট ভেরিফিকেশন, এটা বাংলাদেশ সরকার এককভাবে করছে। এইটি ইউএনএইচসিআর, যেটি আপনার গ্লোবালি ম্যান্ডেটেড রিফিউজি অর্গানাইজেশন ইউএন এর, এবং তারা একটি প্রোটেকশন এজেন্সি গ্লোবালি, মানে খুব নাম করা, তাদের সাথে বাংলাদেশ সরকারের যে এমওইউ হয়েছে তার ভিত্তিতে ক্যাম্পে 8টি রেজিস্ট্রেশন সেন্টারের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট ইউএন দেয়, আর আমাদেরও লোকবল থাকে, ওদেরও লোকবল থাকে। আমরা জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই ডেটা করছি। এখানে প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে, তার আপনার যে হোম ডেলিভারি হোক আর আপনার ফ্যাসিলিটি ডেলিভারি হোক, সেখান থেকে কাগজ নিয়ে তাকে বার্থ নোটিফিকেশন ইস্যু করা হয় এবং তাকে ওই ফ্যামিলির সাথে অ্যাটাচ করে ফ্যামিলি ট্রির আন্ডারে নেওয়া। তো অ্যারেঞ্জমেন্ট যেটি সাইন হয়েছে, সেখানে বলা হয়েছে যখন রিপার্টিশন শুরু হবে, তখন এইসব শিশুদের ক্ষেত্রে বাংলাদেশের কোনো একটি কম্পিটেন্ট আদালতের কাগজ লাগবে, সনদপত্র লাগবে যে এরা এখানে জন্ম হচ্ছে। এবং আমরা যখন সোকল আপনার যে পাইলট প্রজেক্টের একটা প্রস্তুতি চলছিল 2023 সালে, তখন আমরা ওই নির্ধারিত যে সংখ্যাটি তারা বলেছিল এবং তাদের দুটো দল এখানে এসে ফিজিক্যাল আবার ভেরিফাই করেছে, তখন আমরা কিন্তু আমাদের আদালত থেকে ওই ফ্যামিলিগুলোর শিশুদের কিন্তু সনদপত্র সংগ্রহ করে রেখেছেন, সো দ্যাট আমরা হ্যান্ড ওভার করতে পারি। আমরা অনেক সনদপত্র তাদেরকে হ্যান্ড ওভার করেছিলাম। তো সুতরাং এটি কোনো সমস্যা না যে শিশু জন্মগ্রহণ করছে বলে তারা বাংলাদেশি হয়ে যাবে, বিষয়টা কিন্তু জি। ধীরে ধীরে তো আসলে আন্তর্জাতিক যে ত্রাণ সহায়তা, আর্থিক সহায়তা, সেটিও তো কমে আসছে। তো সেক্ষেত্রে সামনে আসলে বাংলাদেশের এত বড় সংখ্যক একটি রোহিঙ্গা সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশের সামনে আসলে ঝুঁকিটা কোথায়? আপনি কি আমাকে প্রশ্ন জি করলেন? জি। আচ্ছা, ঝুঁকি তো অনেক, যেটি আমার সহ-আলোচক বললেন। এখানে তো আপনার ক্রমাগতভাবে এই গত 9 বছর ধরে আন্তর্জাতিক সাহায্য কমে যাচ্ছে এবং আপনার এই সময় এসে সেটি এমন পর্যায়ে গেছে যে মিনিমাম ডিগনিফাইড লাইফ, আপনার লাইফের যে সার্ভিসগুলো, সেটা এনশিওর করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। আমরা যেই সার্ভিসগুলো গত 1 বছর ধরে দিচ্ছি, সেটা এরকম একটি স্ট্যাটাস কো মেনটেন করাও আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এখন তাহলে আপনার সংকটটা কি হবে? এই সংকটটা বহুমুখী হবে। একই তো হচ্ছে তারা আসলে আপনার একটা জেনোসাইড সার্ভাইভাল একটা গোষ্ঠী। তারপরে হচ্ছে আপনার এখানে ক্যাম্পের যে পরিবেশ, সেখানে একটা খাদ্য সংকট সবসময় আছে। আপনার $7, $10 কিংবা $12 পার হেড পার মান্থ দেওয়া হয়, যেখানে আপনার প্রতি বেলা খাবারের দাম পড়ে সর্বোচ্চ $16। তো সিভিয়ার ম্যাল নিউট্রিশন এখানে শিশুদের মধ্যে আছে এবং আপনার যখন মানুষের খাবার থাকে না, তখন তো হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান, এবং তখন আইন শৃঙ্খলার উপর এটা ব্যাপক প্রভাব পড়ে। এবং ক্যাম্পে আপনার প্রতিনিয়তই আপনার যেমন স্ট্রিট লাইট গুলো চুরি হয়ে যায়, আপনার ওয়াটার যে আপনার নেটওয়ার্ক আছে সেখান থেকে পাইপ চুরি করে নিয়ে যাওয়া হয়, সোলার প্যানেল চুরি হয়, প্রতিদিন এইটা নিয়ে আপনার ছোটখাটো হাঙ্গামা, বড় হাঙ্গামা পর্যন্ত যায়। এরপর হচ্ছে যে ক্যাম্প থেকে এই ক্ষুধার্ত মানুষরা কাজের সন্ধানে কিংবা আপনার খাবারের সন্ধানে ক্যাম্প থেকে দলে দলে বেরিয়ে যায় এবং এটি প্রভাব পড়ছে স্থানীয় জনগণের উপরে, যারা বিশেষ করে দিন মজুর মানুষ আছেন আমাদের লোকালিটিতে, তারা কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছেন আপনার সস্তা শ্রম বিক্রি করে রোহিঙ্গাদের দ্বারা। তো এটির একটা আপনার একদম নেগেটিভ প্রভাব পড়ছে। তাছাড়া যখন মানুষের খাবার থাকে না কিংবা কাজ করার তেমন কোনো সুযোগ থাকে না, ফলে মানে আদার নেগেটিভ কোপিং মেকানিজম যেগুলো আছে আপনার, সেটি হতে পারে ড্রাগ পেডলিং, আর্ম ট্রেডিং,
কিংবা হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের আপনার যে মানে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে ক্রমাগত ভাবে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, ঝুঁকি তৈরি করেছে। তো এটাই ইভেন আমি মনে করি এই সমস্যার যদি আন্তর্জাতিক সম্প্রদায় যদি দৃষ্টি না দেয়, শুধু বাংলাদেশের একক ভাবে যদি এটি ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হয়, তাহলে এই সমস্যার সমাধান যদি মানে খুব শীঘ্রই না হয়, তো মিয়ানমার খুব খুব আরামে থাকবে, কিংবা রাখাইনে যারা এখন ডিফেক্টো রুলাররা আছেন তারা খুব না ফেরেই পারে লক্ষ লক্ষ মানুষকে পাঠিয়ে দিয়ে ওখানে ওনারা আরামে ঘুমাবেন এরকম, বা আমাদের জি পার্শ্ববর্তী অন্য দেশ যারা আছেন তারা খুব আরামে থাকবেন এরকম চিন্তা করার কোনো কারণ আমি দেখি না। জি এটা অবশ্যই সমাধান করা উচিত। জি, মিজানুর রহমান আসলে যেমনটি বলছিলেন যে স্থানীয় জনগণের ও জনগোষ্ঠীরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে চাপ বাড়ছে, তাহলে সেক্ষেত্রে যদি খুব শীঘ্রই প্রত্যাবাসন না হয় রোহিঙ্গা জনগোষ্ঠীরা যদি মিয়ানমারে ফিরে না যায়, সেক্ষেত্রে এই যে রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীরও একটি চাপ বৃদ্ধি হওয়া দিনে দিনে, এই উভয় সংকট আসলে বাংলাদেশ সামাল দিবে কিভাবে? নাঈম আশফাক চৌধুরী। যে বাংলাদেশের জন্য ত্রিশঙ্কু অবস্থা, শুধুমাত্র যে কথাগুলো বললেন আমার সহ আলোচক, যে অভ্যন্তরীণ বিভিন্ন সেক্টরের যে সমস্যা বা চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি এবং যেটার ব্যাপ্তি দিনে দিনে আরও বৃদ্ধি পাবে, তার সাথে আরও যোগ হতে হবে সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে। যদি আমি বলি যে আমরা রাখাইনের যে বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটাও যদি বিবেচনা করি, তার স্পিল ওভার এফেক্ট কিন্তু আমাদের এখানেও আসবে। আমি দুই একটি পয়েন্টের কথা বলছি। সে ফর এক্সাম্পল, আরাকান আর্মির উত্তরে যারা আছে অর্থাৎ সিএনএফ, চীন স্টেট, এই চীন স্টেটে যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে কিন্তু আরাকান আর্মির সম্পর্ক খারাপ। পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে আছে তাতমাদাও, তার সাথেও আরাকান আর্মির সম্পর্ক খারাপ। পশ্চিম দিকে হলো বঙ্গোপসাগর, একমাত্র উপায় হলো বাংলাদেশের সাথে তাদের ওপেনিং। সো যেহেতু তাদের চারিদিক থেকে তারা বদ্ধ, সুতরাং তারা যে কাজটা করছে সেটা হলো কমপ্লিটলি ডিপেন্ডেন্স অন নার্কো টেররিজম, অর্থাৎ তাদের যে ইয়াবা সহ অন্যান্য ড্রাগ, হিউম্যান এবং অস্ত্র যে চোরাচালান, এইটার উপরই কিন্তু তারা বেঁচে আছে। এই অস্ত্র এবং ড্রাগ বিক্রি করার যেহেতু তিন দিকেই সম্ভব নয়, ইট ইজ অনলি থ্রু বাংলাদেশ, যার মাধ্যমে তারা অস্ত্র বাংলাদেশে পাচার করছে, বিভিন্ন ধরনের ড্রাগ বাংলাদেশে পাচার করছে, এবং এইটার যে ক্যারিয়ার, এই ক্যারিয়ার হলো রাখাইনে যারা বসবাসরত রোহিঙ্গা এবং বাংলাদেশে যে সকল রোহিঙ্গারা আমাদের যে পোরাস বর্ডার দিয়ে পার হচ্ছে, তাদের মাধ্যমে এটা আসছে। এর সাথে সংযুক্ত হলো পার্বত্য চট্টগ্রামে আমরা সবাই জানি কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে, ইনক্লুডিং কুকিচিন এবং জেএসএস-সিপিডিএফ। তাদের হলো অস্ত্রের প্রয়োজন, আর আরাকান আর্মি হলো অস্ত্র বিক্রি করার জন্য তারা মরিয়া। সো ফলে অস্ত্রের একটা চাহিদা হলো বাংলাদেশে, আর অস্ত্র বিক্রির যে চাপ সেটা আছে রাখাইনে। এই কাজটা খুব দ্রুত বেগে এবং আনচ্যালেঞ্জড অবস্থায় আছে বলেই বাংলাদেশ এখন ইয়াবায় মোটামুটি ছেয়ে গিয়েছে। সো ফলে আমি আন্তর্জাতিক বা নার্কো টেররিজমের অংশটুকুই যদি বলি, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য খুব অশনি সংকেত আসছে বলে আমি মনে করছি। জি, আমি খুব ছোট করে মোহাম্মদ মিজানুর রহমানের কাছে জানতে চাইবো, আমরা একদমই শেষ সময় আছি, সেটা হচ্ছে যদি খুব শীঘ্রই রোহিঙ্গাদের প্রত্যাবাসন হয় মিয়ানমারে, সেক্ষেত্রে আসলে কোন শর্তে হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই একই সমস্যার সম্মুখীন বাংলাদেশ না হয়? সেরকমটি তো ওদের দাবি দাবা আছে যে তাদের আপনার সিটিজেনশিপ যেটি নিয়ে কেড়ে নেওয়া হয়েছে সেটি যাতে ফেরত দেওয়া হয়, তাদের সিকিউরিটি যাতে ওপারে গেলে এটা এনশিওর করা হয়, এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা যায় তাদের সিকিউরিটি অ্যাসিওরেন্সের ক্ষেত্রে। তারপর তাদের তো অন্যান্য যে দাবিগুলো আছে, ধরেন শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে ফান্ডামেন্টাল রাইট গুলো যাতে এস্টাবলিশ, সেগুলো তো আছে। কিন্তু আমি মনে করি না যে সেগুলো আপনার খুব দ্রুত বা আমাদের সাথে কথা বললে এগুলো মেনে নেওয়া হবে। আমার মনে হয় প্রত্যাবাসনটা জরুরি। এখন যদি মিয়ানমার থেকে সকল রোহিঙ্গা যদি বিতাড়িত হয়ে যায়, বিশেষ করে যেভাবে ধরুন এখন সংকট চলছে, কন্টিনিউ করছে, এবং তাতে আমরা আমাদের সীমান্তে আমরা দেখতে পাচ্ছি এখনো রোহিঙ্গারা আসছে, এবং এই সব রোহিঙ্গা বাংলাদেশেই চলে আসে, তাহলে তো
প্রত্যাবাসনের আসলে আর কোনো সম্ভাবনাই জিয়ে থাকে। সেই জন্য আমি মনে করি যে কোনো কন্ডিশনের প্রত্যাবাসন হওয়া উচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি, এবং রোহিঙ্গারাও তাদের যাওয়ার জন্য তাদের মাতৃভূমি, তাদের পিতৃপুরুষের সেই স্থান, তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করছে, তাদের জমি জায়গা বেদখল হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি করে তাদের ওখানে জমি যেমন অন্যদের নামে চেঞ্জ করা হচ্ছে, মানচিত্র চেঞ্জ করা হচ্ছে, সেগুলো যদি থামাতে পারে, এখন রোহিঙ্গাদেরকে আসলে ওখানে মাটি কামড়ে হলেও পড়ে থাকা উচিত এবং তাদের ফেরত যাওয়া উচিত। জি, মোহাম্মদ মিজানুর রহমান এবং নাইম আশফাক চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সংবাদ যোগে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।